তাহলে এখানে HTML থেকে শুরু করি। প্রথমত আমাদের এখানে একটা ফাইল লাগবে, আমি ফাইলটা ক্রিয়েট করে নিই। ওকে। আমাদের কোডিং গুলো লেখার জন্য একটা ফাইল লাগবে। এটা করতে হয় ওয়েব ডিজাইন স্টপ ফর ফাইলটা ক্রিয়েট করে নিচ্ছে। এখন এই ফাইলটাকে এখানে অন করতে হলে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে, সরি এটা রান হয়ে গেছে। এখানে ফাইলটার উপর প্রথমে একবার ক্লিক করতে হবে, ক্লিক করার পর ফাইলটা মাউসের লেফট বাটন ক্লিক করে রাখলে হবে ফাইলের উপর। এখন ফাইলটা এদিক সেদিক সরতেছে, সো এটাকে এনে আমি সাবলেন টেক্সটের উপর এনে ছেড়ে দিচ্ছি, তাহলে আমাদের ফাইলটা রান হয়ে যাবে। এখানে ফাইলটা চলে আসছে। এখানে কোনো কোড লিখতেছি না আমি, আমরা তো সম্পূর্ণ কোড আনবো ইয়া থেকে, W3 স্কুল থেকে। ওইখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে স্ট্রাকচারটা ফলো করব, অর্থাৎ এইখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে। এমন না যে মানে আজকে একটা করলাম বা করলাম, এরকম একটা একটা করলেও হবে না, বা দুইটা দুইটা করলেও হবে না, যতটুকু করা যায় সম্ভব ততটুকুই করব। এইখানে এগুলো সবকিছু শেষ করতে হবে, তারপর মানে এগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শেষ করতে হবে। মানে প্রত্যেকটাই মানে এগুলো প্রত্যেকটা এক একটা ক্লাস, মানে এক একটা ফাংশন আলাদা। সো এগুলো কাজ শেষ করে তারপর আমরা ওয়েবসাইট ডিজাইনে যাব। এগুলো ওয়েবসাইট ডিজাইনের মধ্যে পড়ে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ওয়েবসাইট ডিজাইনে ওটা হচ্ছে ফুল একটা ওয়েবসাইট, মানে একটা পেজ কিভাবে তৈরি করতে হবে, পুরো ওয়েবসাইট পেজের মধ্যে চলে যাব। এখান থেকে শুধু আমরা বেসিক জিনিসটা দেখবো। এখান থেকে মানে যেমন যে কালার যদি যাই, ঠিক আছে, তাহলে কালারটা কিভাবে ইউজ করে এই জিনিসটা দেখবো। এমন না যে কালার দিয়ে আমরা মানে বড় ধরনের একটা প্রোগ্রাম তৈরি করে ফেলবো বা ছোটখাটো একটা ডিজাইন করব, এ ধরনের না। জাস্ট শুধু কালারটা কিভাবে ইউজ করতে হয় বা কালারটা কিভাবে ইউজ করা যায় এই জিনিসটাই দেখবো। এই এই এই- সবগুলো সিস্টেম হবে এরকম। মেসেজ দিছে কি? আচ্ছা, তাহলে প্রথম আমি হোমের মধ্যে যাচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, HTML হোমের মধ্যে, হোমের মধ্যে এখানে তেমন বেশি কিছু নাই, জাস্ট শুধু এখানে দেওয়া আছে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ। হ্যাঁ কি, আর একটু নেট নষ্ট। ফাঁসের মতো গুনবার মনে হয়। দেন তারপর হচ্ছে এখন এই HTML ল্যাঙ্গুয়েজ বা HTML দিয়ে কি তৈরি করা যায়। HTML দিয়ে জাস্ট HTML দিয়ে শুধু আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা রেডি করতে পারবো বা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো, ওই ধরনের কোনো কিছু না। ওয়েবসাইটের স্ট্রাকচার রেডি করব, ওয়েবসাইট ডিজাইন করতে হলে আমাদের CSS ইউজ করতে হবে, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট, ওটা ইউজ করতে হবে। ওটা ইউজ করে আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করি এবং স্ট্রাকচার রেডি করার জন্য HTML ইউজ করি। হোমের মধ্যে যখন যাচ্ছে তখন আমাদের কোডিং এর মধ্যে কি পাচ্ছে, জাস্ট শুধু এখান থেকে এই যে ডক টাইপ HTML, HTML দিয়ে শুরু, HTML শেষ, হেড শুরু হেড শেষ, মানে এখান থেকে আগে তো এগুলো করে আসছি। তারপর মানে বেসিক জিনিসটা আর কি, বডির মধ্যে কি থাকে বা থাকে না এই জিনিসটা বলতেছে। বডির মধ্যে আমরা এখানে ট্যাগ রাখতে পারবো, যে কোনো ট্যাগ। আবার ট্যাগ গুলো HTML ভার্সনের হতে হবে, মানে HTML ল্যাঙ্গুয়েজের ট্যাগ হতে হবে। অন্যান্য ল্যাঙ্গুয়েজের ট্যাগ ইউজ করা যাবে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করার মতো আপনার ফাইলটাকে ওই স্টেপে নিয়ে যেতে হবে। যে একটা ফাইল আছে HTML ইয়া দিয়ে এক্সটেনশন দিয়ে, এখন এখানে চাচ্ছেন আপনি PHP কোন একটা ট্যাগ ইউজ করতে, তখন ওই ট্যাগটা এখানে অ্যাপ্লাই হবে না। কেননা ওইটা হচ্ছে HTML এর এক্সটেনশন ফাইল, অর্থাৎ এখানে শুধু HTML ইউজ করা যাবে, অন্য কিছু ইউজ করা যাবে না বা অ্যাকসেপ্ট করবে না ফাইলটা। এই জন্য আমরা এখানে বডির ভিতরে জাস্ট শুধু HTML এর ট্যাগ, যত যত প্রকার ট্যাগ আছে সবগুলো ট্যাগ বডির ভিতরে রাখতে পারবো।
দেন তারপর হচ্ছে হেড। হেডের কাজ হচ্ছে প্রথমত এখানে টাইটেল। টাইটেল হচ্ছে যে আমাদের পেজের নেমটা আর কি। সেভ দিয়ে যে রান করে পেজ নেমটা আসবে। এই যে এটা, এই যে এখানে পেজ টাইটেল যেটা শো করতেছে এটাই হচ্ছে পেজ। এই যে এখানে যেটা লেখা আছে পেজ টাইটেল, এটাই শো করতেছে টাইটেল দিয়ে। দেন তারপর এখানে যেগুলো রাখতে পারে ওগুলো হচ্ছে লিংক। আমাদের এখানে কিছু রেফারেন্স অর্থাৎ এক্সটার্নাল পেজ থাকতে পারে। সিএসএস এর এক্সটার্নাল পেজ থাকবে অবশ্যই। যেমন আমি যদি এখানে দেখাতে চাই, এখানে এই পাশে দেখা যাচ্ছে না, এখানে অনেকগুলো ফাইল, অনেকগুলো ফাইলের মধ্যে আবার একটা ফাইল আছে স্টাইল ডট সিএসএস। এই স্টাইল ডট সিএসএস টা যদি আমাদের ফাইলের সাথে যদি কানেকশন করতে চাই, তাহলে এখানে কিন্তু এই লিঙ্ক আপ সিস্টেমটা লাগবে। এটা ছাড়া এক্সটার্নাল ফাইলটা অ্যাড করা যাবে না। আর এখানে বলে দিচ্ছি যে টাইপ টেক্সট সিএসএস। হ্যাঁ, তাহলে টেক্সট সিএসএস যখন লিখছে, তাহলে এখানে লিংকের মধ্যে আমি জেএস দিলে বা জাভাস্ক্রিপ্টের কোন একটা ফাইল অ্যাক্টিভ করলে ওটা ঠিকঠাক ভাবে কাজ করবে না। কেননা এখানে তো আমরা টাইপ বলে দিচ্ছি সিএসএস, এখানে তো আর টাইপ জেএস নিবে না, যেটা বলতেছে ওটাই নিবে। মানে এখানে যেটা বলে দেওয়া হচ্ছে ওটাই নেবে। তারপর হচ্ছে রিলেশন স্প্রেডশিট, এটা দিতে হবে। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে কি আছে। ইন্ট্রোডাকশনের মধ্যে যেটা বলছিলাম ওইটাই। দেখে ইন্ট্রোডাকশন আর হোম এখানে তো বলতে গেলে তো শেষ হয় না। আমি এত বেশি কিছু বলতেছি না, যেটা আমাদের প্রয়োজন আমি ওইটাই বলতেছি। কারণ এটাই ল্যাঙ্গুয়েজ, মানে হোয়াট ইজ HTML, HTML স্ট্যান্ডার্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে বলতে গেলে শেষ হবে না, মানে বলতে থাকতে হবে। এলিমেন্ট HTML সবগুলো এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো ট্যাগ এস এ পি, এগুলো সবগুলো কি এলিমেন্ট বলতেছে। এগুলোকে এলিমেন্ট বলতেছে, অর্থাৎ S1 পি, তাদের ট্যাগ নেম, সবগুলোর নাম বলতেছে এলিমেন্ট। দেন তারপর আর কি আছে, তেমন কিছুই নেই। আর এই যে এখানে একটা বিশেষ একটা জিনিস দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে চার্ট করে দেখতে হয়। আমরা অনেক সময় চিত্রভিত্তিক, মানে যদি লিখিতভাবে যদি না বুঝি তাহলে চিত্রভিত্তিক বুঝতে পারি সহজে চিত্রের মাধ্যমে। এই জিনিসটা এখানে চিত্রের মাধ্যমে দেওয়া আছে। আপনারা যখন এই পেজটা যখন চার্জ করবেন তখন এখানে অটোমেটিক পেয়ে যাবেন ইন্ট্রোডাকশন আসলে। হিস্টোরি, স্টেমেল হিস্টোরি, এখানে ভার্সন কত কত আপডেট হয়েছে হয় নাই বকর চকর সবগুলো আছে এখানে। এডিটরস, লার্ন HTML ইউজ নোটপ্যাড টু টেক্সট এডিটর। এই যে আমরা এডিটর বলতে HTML টা লেখার জন্য কোন একটা এডিটরটা লাগবে। এডিটরকে আবার আইডিএম, আইডিই বলে। আইডিই এডিটরকে এই জিনিসটাও বলে। কোন একটা কোম্পানির মধ্যে যারা বড় ধরনের কোম্পানি, ওরা আইডি এই জিনিসটা ইউজ, মানে ওয়ার্ডটা ইউজ করে কি আইডি, মানে প্রথম শুরুতে কোয়েশ্চেন করে তারা, মানে আপনি যদি HTML টাইপিং করেন তাহলে আপনি কোন আইডিটা ইউজ করবেন। এখন আইডি এটা বলতে বোঝাচ্ছে, এখন আমরা তো তখন শর্টকাটে বুঝতে পারবো না, কারণ আমরা পড়ে আসতেছে বা জেনে আসতেছে এডিটর হচ্ছে, এডিটর নাম দিয়ে জেনে আসতেছে। এখন এডিটরের আরেকটা নাম আছে আইডি। এটা এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। এটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডি। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা সবাই, কারণ আমরা সবাই সিএসসি স্টুডেন্ট, এই জন্য। না হয় এটা আমার বলার কোনো প্রয়োজন নাই। কারণ কোন একটা কোম্পানিতে যদি মানে এই ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যদি কোন একটা ল্যাঙ্গুয়েজ ধরে যদি জবের জন্য যদি অ্যাপ্লাই করে, তাহলে ওখানে কোয়েশ্চেন করে আপনি যে ল্যাঙ্গুয়েজটা টাইপিং করবেন ওই ল্যাঙ্গুয়েজটা কোন আইডিতে টাইপিং করবেন, আইডিতে। তখন আপনার বলতে হবে। যদি আইডিটা যদি না বুঝেন তাহলে তো কোয়েশ্চেন আনসার দিতেও কষ্ট হয়ে যাবে। এখন যদি আইডিটা যদি বুঝেন তাহলে কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন সহজে। এখন আপনি সার্ভলেন্ট এক্স বলেন, নোটপ্যাড বলেন, নোটপ্যাড প্লাস প্লাস বলেন, যে কোনো একটা বলতে পারবেন। বাট যেটাতে সাপোর্ট করে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে তাদের ভিজুয়াল কিছু এডিটর দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ আইডি দেওয়া থাকে। ওই আইডিটা ছাড়া অন্য কোনো একটা আইডিতে ইউজ করলে
কোডিং গুলো কাজ করে না। ওই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন জাভা, জাভাস্ক্রিপ্ট, তারপর সি, এগুলা ইয়াতে ইউজ করে না এগুলা। যেমন পিএস ইয়াতে কি বলে এইচটিএমএল এর মধ্যে, সাবলিন্টেক্স এর মধ্যে এগুলো সাপোর্ট করে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, দেন তারপর হচ্ছে যে ওপেন নোটপ্যাড পিসি। পিসি তে ওপেন করতে হলে কি কি করতে হবে সবকিছু দেওয়া আছে নোটপ্যাড দিয়ে। আমরা তো অলরেডি এখন ইয়া দিয়ে, এটা কি সাবলিন্টেক্স দিয়ে কাজ করতেছি। নোটপ্যাড আমি কাজ করি নাই, মানে নোটপ্যাড দিয়ে প্রথমে কাজ করছে, বাট এখন তো আর আপনাদের আমি কাজ করাইতেছি না নোটপ্যাড দিয়ে। ওপেন টেক্সট এডিট, কিভাবে একটা কোডিং লেখার জন্য এডিটর ওপেন করতে হয় এখানে সবকিছু দেওয়া আছে। আমরা এখান থেকে মূলত যে জিনিসটাকে টার্গেট করি ওটা হচ্ছে যে কোডিং গুলাকে টার্গেট করি। আর এখানে যেগুলো দেওয়া আছে, টেক্সট যেগুলো দেওয়া আছে, এগুলো তেমন বেশি টার্গেট করি না। যখন আমাদের প্রয়োজন হয় বা আমরা এই কোডটা যদি বুঝতে না পারি তখন আমরা উপরে বা এই কন্টেন্টটা পড়ে দেখি, বা এর নিচের কিছু কন্টেন্ট দেওয়া থাকলে এগুলো পড়ে দেখি। না পড়লে তো, পড়ে দেখলে তো শর্টকাটে বোঝা যাচ্ছে, কেননা ওইখানে তারা বলে দিছে যে এই কন্টেন্টটা কিভাবে কাজ করবে। এটাই, এডিটরের মধ্যে তেমন আর বেশি কিছু নেই, এডিটরের মধ্যে জিনিসটাই আসে। আর বাকিটুকু আপনারা পড়ে দেখলেই বুঝতে পারবেন। বেসিক এক্সাম্পলস, বেসিক এক্সাম্পলের মধ্যে যে ডক টাইপ, এই ডক টাইপটা কেন ইউজ করে এখানে কিন্তু আলাদা আলাদা দিচ্ছে, তাই আমি বলতেছি। যদি আলাদা না দিত বলার এত বেশি প্রয়োজন ছিল না। এখন ডক টাইপটা কেন ইউজ করে, বা ডক টাইপ আমরা ফাইল যখন টাইপিং করছি, মানে এটা তো আমরা টাইপিং করি না, এটা তো কপি করে নিয়ে আসছি ইয়া থেকে, বোর্ড স্টপ থেকে। এখন এই জিনিসটা কেন ইউজ করছে ডক টাইপটা, এটা ইউজ করছে জাস্ট শুধু এখানে নিচের কন্টেন্ট গুলা বা নিচের টেক্সট গুলা HTML ল্যাঙ্গুয়েজে, এই যে পাশে বলে দিচ্ছে HTML, ডক টাইপ HTML। অর্থাৎ এইখানে আবার শুরুতে একটা দিছে নট চিহ্ন, নট চিহ্ন যখন দিছে, এই নট চিহ্নের দ্বারা বোঝা যাচ্ছে এইখানে যে ট্যাগ গুলো আছে বা যে টেক্সট গুলো আছে এগুলো কোনো ট্যাগ আকারে কাজ করবে না। মানে এই যে এই টেক্সট কোনো আউটপুট আসবে না, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। কোডিং এর মধ্যে আমরা আউটপুটের মধ্যে এই জিনিসটার কিছু কোনো কিছু আউটপুট পাবো না। শুরুতে নট চিহ্ন দিয়ে দিছে এই জন্য। এখানে যখন নট চিহ্ন দিচ্ছে এটা কি হোয়াইট কালার হয়ে গেছে না? সো এই যে হোয়াইট কালার যখন হয়ে গেছে তখন আমরা S1, S1 এই জিনিসটা কি হয়েছে আপনার, মানে ট্যাগ থেকে টেক্সটে পরিণত হয়ে গেছে। এই নট চিহ্নের ব্যাপারটা মনে মাথা রাখবেন। আবার যদি ভুল করে যদি এখানে ডক টাইপ HTML লিখছেন, ডক টাইপ HTML লিখছেন কিন্তু আপনি ইয়া দেন নাই, নট চিহ্নটা দেন নাই, তখন কিন্তু প্রোগ্রামিং এর সমস্যা হবে। নেক্সট হচ্ছে যে এখানে হেডিং ট্যাগ, HTML হেডিং ট্যাগ, হেডিং হেডিং ট্যাগ আছে S1 থেকে S6 পর্যন্ত। এখন S1 থেকে শুরু হচ্ছে S6, এটা কিভাবে প্রিন্ট করতেছে এই যে দেখেন এখানে সিম্পল আকারে এখানে দেওয়া আছে। S1 থেকে শুরু S6 পর্যন্ত, S1 হচ্ছে সর্বোচ্চ আর S6 হচ্ছে সর্বনিম্ন। আর বাকিগুলো দেখলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগটাকে প্যারাগ্রাফ ট্যাগ বলে, এটা তো আমরা জানি। তারপর হচ্ছে HTML লিংক, এই যে লিংকস, ঠিক আছে। এখন এই ট্যাগটাকে আমি আগে একবার বলছিলাম, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে, ঠিক আছে। ওই অ্যাঙ্কর ট্যাগটা আমার যতটুকু ধারণা ওগুলো আমরা মনে হয় ডিজাইনার বা ডেভেলপাররা ওই ওয়ার্ডটা ইউজ করে থাকি, অ্যাঙ্কর, ওই জিনিসটা। আর এখানে W3 স্কুলের মধ্যে বলতেছে এই ট্যাগটার নাম লিংকস, ঠিক আছে। কেননা এই ট্যাগের মাধ্যমে লিংক করাইতে হয়, যে কোনো জায়গায় লিংক করতে হলে ট্যাগটা লাগবে। এই জিনিসটা ট্যাগ ছাড়া লিংক করা যায় না। আচ্ছা। পুরো হ্যাঁ, ইয়ার মধ্যে HTML ট্যাগটাই আছে। হ্যালো। হ্যাঁ, এই লিংক এখানে এই ট্যাগের মধ্যে হার্প লিংক যেটা দেওয়া আছে, হার্পের ভিতরে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটা
বাধ্যতামূলক না বা আমাদের দিতে হবে এরকম কোনো কিছু না। এটা না দিলে আমরা একটা এখানে হ্যাশ চিহ্ন দিয়ে রাখতে পারি। আমাদের কাছে তো সবসময় একটা লিঙ্ক থাকে না, বা আমাদের যার কাজ করব উনি যদি আমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে তাহলে আমরা এই জায়গায় লিঙ্কটা অ্যাক্টিভ করে দিতে পারি, ক্লায়েন্ট যদি আমাদেরকে প্রোভাইড করে। আর ক্লায়েন্ট যদি প্রোভাইড না করে তাহলে কোথায় থেকে অ্যাক্টিভ করবো? তখন আমরা এখানে নীল রাখবো, অর্থাৎ একটা স্টার চিহ্ন, হ্যাশ চিহ্ন দিয়ে রাখবো। হ্যাশ চিহ্ন দিয়ে রাখলেও কি সেম আসবে আউটপুটে। আর হ্যাশ চিহ্ন না দিলেও কালারটা ভিন্ন আসতেছে, মানে এখানে হ্যাশ চিহ্নটা দিয়ে রাখাটাই বেটার হবে। হ্যাশ চিহ্ন বোঝা গেছে? দিলে আমি কালারটাকে ব্যবহার হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন এটা আমি বুঝতে পারছি। এটা আপনি বলতে চাচ্ছেন কি যে কোনো ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে রাখতেন, বাট এখানে যে কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। যে ওয়ার্ডটা ইউজ করবে না ওই ওয়ার্ডটা এখানে লিঙ্ক আকারে নিবে। ঠিক আছে, এই যে এখানে এ ইউজ করছেন, হ্যাঁ, এখন এ ইউজ করছেন যে এটাকে কি করতেছে, যদি এই কোডিংটা যদি অনলাইনে যদি রান করে, মানে অনলাইনে, এখন তো অফলাইনে রান হচ্ছে, আমি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আছি, বাট কোডগুলা রান হচ্ছে অফলাইন সিস্টেমে। এখন এই যে এড একটা আছে, এখানে এ দিয়ে দিছি, এটা এখন একটা এখানে লিংক আকারে নিয়ে নিয়েছে। এই লিংকটা কি? তো টিভি হটস্পট দে, টিভি দেখান না। ছোট আমার যেহেতু ছোট আমি তুললো এখানে, মানে যেটা বলতে চাচ্ছি এখানে হচ্ছে কোন একটা ওয়ার্ড লিখে দেওয়ার জন্য। সো এখানে কোন একটা টেক্সট যদি লিখে দিই এটা তো কোনো কাজে আসবে না, কারণ এটা আমাদের কোনো লিংক না। যদি লিংক হয় তাহলে এটা কোনো একটা কাজে আসবে। আর যখন কোন একটা টেক্সট লিখে রাখবো, এক্সাম্পল এখানে কোন একটা টেক্সট লিখে রাখলাম, এখন এই টেক্সটটা যদি অন্য কোন একজন যদি এডিটর বা ডিজাইনার যদি এসে যদি কোডটা যদি চেক করে, তখন আপনার এই টেক্সটটা দেখে সে কি বুঝবে? সে কি কি ধরে নিতে পারবে যে এটা একটা লিংক বা এটা একটা অন্য একটা টেক্সট, নাকি এখানে লিংক নাই এই জন্য টেক্সটটা বসায় রাখছে? এই জিনিসটা মানে আমি বুঝি নাই। আচ্ছা, এখানে যে কোনো টেক্সট লিখে রাখা যাবে, বাট না না রাখাটাই বেটার। কারণ এখানে কোন একটা টেক্সট যদি লিখে রাখি, কোন একজন ডিজাইনার এসে যদি আপনার কোডটা যদি চেক করে, তখন সে কি মনে করবে? একটা হার্প লিঙ্ক এর মধ্যে যদি এই ধরনের একটা টেক্সট থাকে, সে কি এটা লিংক হিসাবে ধরে নিবে, নাকি কোন বা লিংক নাই ওই জন্য ওই ধরনের একটা টেক্সট লিখে রাখছে, মানে কোন জিনিসটা আসলে ধরে নিবে? তখন ওই জিনিসটা সিলেক্ট করতে মানে কষ্ট হয়ে যাবে, আর তার এই কোডটা রিড করতেও কষ্ট হয়ে যাবে। সো এই জন্য এখানে যদি লিংক না থাকে তখন আমরা হ্যাশ চিহ্নটা ইউজ করে থাকি, যদি লিংক না থাকে। আর লিংক থাকলে তো এখানে লিংকটা বসাই দিব। এটা হচ্ছে এতটুকু, এখানে আর বেশি কিছু না। দেন তারপর হচ্ছে ইমেজ। ইমেজ ট্যাগের মধ্যে আসছে অর্থাৎ সোর্স কোড। ইমেজের যে নামটা আছে এই নামটা সোর্স কোডের মধ্যে দিতে হয়, তারপর ইমেজটা ভিউ করবে। আর বাকি এখানে হাইট রেট আলট্রা জিনিসটা না দিলেও সমস্যা নেই, ওটা দিলে আপনার ইমেজটা মানে পারফেক্টলি ভাবে থাকে আর কি, কোন এক সময় মানে সমস্যা দেয় না বড় ধরনের কোনো প্রোগ্রাম করলে। যে ইমেজের সোর্স কোড নিয়ে এখানে আরো কিছু বলছে। এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে কি বলতেছে? এলিমেন্টের মধ্যে এখানে কিছু তেমন কোনো কিছু নাই। এলিমেন্টের বলতে বলতে যাচ্ছে যে মানে কি কি কোড আছে, ট্যাগ আছে, ওই ট্যাগ নিয়ে এখানে কথাবার্তা বলতেছে। ওগুলাই হচ্ছে এক একটা এলিমেন্ট আর কি। যেমন S1 এটা হচ্ছে মাই ফার্স্ট হেডিং, অর্থাৎ হেডিং নামে এটা এলিমেন্টটা, ট্যাগটা ফার্স্ট হেডিং নামে পরিচিত আপনার ইয়ার মধ্যে, W3 স্কুলের মধ্যে। তারপর হচ্ছে পি ট্যাগ, এটা তো প্যারাগ্রাফ ট্যাগ আমরা জানি।
দেন তারপর হচ্ছে বিআর। এই বিআর ট্যাগটা জানার প্রয়োজন আছে, কারণ এটা হচ্ছে নান, অর্থাৎ এই বিআর ট্যাগের মাধ্যমে আমরা মানে বিআর ট্যাগ ইউজ করে এটার ভিতরে যদি কোনো একটা ডাটা রাখি, ওই ডাটাটা অ্যাকসেপ্ট করবে না বিআর ট্যাগে, কেননা এটা শুধু বিআর পর্যন্তই, মানে সে একটা শুধু ব্রেক দিবে, লাইনের মধ্যে একটা ব্রেক দিবে। এটা যদি আমরা ইউজ করে দেখি, এক্সাম্পল এখানে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, হেডিং প্যারাগ্রাফ দুটো আছে, এখানে যদি বিআর ইউজ করি, এখন বিআর ইউজ করলাম, এখন বিআর ইউজ করার ক্ষেত্রে কি হয়েছে, এটা শুধু ব্রেক দিয়ে দিছে, তাহলে এটা একটা নান ট্যাগ। এখানে বলে দিচ্ছে কোথায় জানি, এই যে নান ট্যাগটা মানে নান আকারে আছে, ঠিক আছে, মানে এই যে অন্যান্য ট্যাগ গুলো শেষ করতে হচ্ছে, এই ট্যাগটা কিন্তু শেষ করতে হচ্ছে না। তাহলে আমরা বিআর ট্যাগ দিয়ে ব্রেক ইউজ করতে পারবো। বিআর ট্যাগ এর কাজ হচ্ছে ব্রেক দেওয়া, মানে একটা লাইন চলতেছে, আর যেমন মাই ফার্স্ট হেডিং এটা চলতেছে লাইনটা, তো আমি যদি চাই মায়ের পর ব্রেক করবে লাইনটা, তাহলে এখানে বিআর ট্যাগ ইউজ করে দিলেই হবে। বিআর ছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্রেক ইউজ করা যায় সিএসএস এর মাধ্যমে। মানে এখন তো এচটিএমএল করতেছি, এই জন্য এচটিএমএল এর বেসিকটা বলে দিচ্ছি। অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটের মধ্যে কি আছে, নতুন তো কিছু পাচ্ছি না, ইমেজ। আচ্ছা, এই যে এখানে একটা আছে, কিভাবে আমরা ইনলাইন সিএসএস ইউজ করব, এই জিনিসটা অ্যাট্রিবিউটের মধ্যে এসে বলতেছে। অ্যাট্রিবিউটস, আমরা ইনলাইন সিএসএস করার জন্য তো অবশ্যই আমরা স্টাইল লিখতে হবে, স্টাইল না লিখলে তো আমরা ইনলাইন সিএসএস করতে পারবো না। এখানে যদি প্র্যাকটিক্যালি দেখি, স্টাইল, হেডিং কালার রেড করে দিলাম, তাহলে রেড করে দিলে আউটপুট দেখি, আউটপুট কিরকম আসে। হেডিংটা রেড আসছে, তাহলে আমরা ইনলাইন সিএসএস করার জন্য আমাদের ইউজ করা হয়েছে স্টাইলটা, আর বাকি যে কন্ডিশন গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে সিএসএস কোড। আর কালার, এই কালারটার মাধ্যমে আমরা টেক্সটের কালার ইউজ করতে পারি, এই কালারের মাধ্যমে। এখানে যে নামটা লিখছে রেড, রেড এর জায়গায় আমরা যে কোনো নাম লিখতে পারি। এখন নামগুলো লেখার সময় আমাদের মাথায় রাখতে হবে ওগুলা কালারের নাম হতে হবে, এমন কোনো নাম না যে আমি মানে ব্যক্তির নাম লিখে দিলাম বা বস্তুর নাম লিখে দিলাম, ওইভাবে হবে না, ওই জিনিসটা কালারের নাম হতে হবে। বা এখানে আরো কয়েকটা জিনিস ইউজ করা যায়, যেটা হচ্ছে আরজিবি কোড, তারপর হচ্ছে যে এইচটিএমএল কোড। কোডের বিষয়টা আরো পরে আসতেছে, একটার পর একটা আসবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সিএসএস করার জন্য, ইনলাইন সিএসএস করার জন্য স্টাইল লিখতে হবে, স্টাইল লিখে ইকুয়াল দিয়ে এবং ডাবল কোটেশনের ভিতরে আচ্ছা সিএসএস না, কোডগুলো করতে হবে। আর আর মানে কালার সিএসএস, হ্যাঁ আর শুনতেছি, আর ইডি কুটির অর্থগান বুঝে নাই, বলো। না, সমস্যা নাই, যেটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালারের বিষয়টা গেল। দেন তারপর হচ্ছে ইনলাইন সিএসএস কিভাবে ইউজ করতে হবে। ইনলাইন সিএসএস ইউজ করতে হলে আমরা স্টাইলটা ইউজ করতে হবে, স্টাইল ইউজ না করলে ইনলাইন সিএসএস ইউজ করতে পারবো না। আর ইনলাইন সিএসএস বোঝাচ্ছে যে ট্যাগের মধ্যে আছে, অর্থাৎ যেমন আমি ওয়ান ট্যাগের মধ্যে এসে সিএসএস করতেছি, তাহলে ওটাকে ইনলাইন সিএসএস বোঝাচ্ছে। আর যদি আমরা হেডিং ট্যাগের ভিতরে যদি সিএসএস করি, ওটাকে ইন্টারনাল সিএসএস বোঝাবে। ওকে, ওগুলা আরো পরে আসবে, ইন্টারনাল সিএসএস। এক্সটার্নাল কখন হয়? দেন যখন আমরা কোনো ট্যাগের ভিতরে লিখলে ওইটাকে এক্সটার্নাল বলে দেয়। না, কোন একটা ট্যাগের ভিতরে লিখলে ওটাকে বলবে ইনলাইন সিএসএস। হ্যাঁ, আর এক্সটার্নাল যেমন যেমন হেডের। এখানে যে লেখা হয়েছে, এটা এই যে ট্যাগের ভিতরে লিখছে না, এটা এটা S1 ট্যাগ হতে পারে, বাট এটা তো HTML ট্যাগ। হ্যাঁ হ্যাঁ এরকম যে কোনো ট্যাগের ভিতরে আমরা যে কোডটা লিখবো, এটাকে সিএসএস কোড যেটা লিখবো, ওটাকে ইনলাইন সিএসএস বোঝাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের তারপর মাথায় রাখতে হবে। আর এক্সটার্নাল কোনটা? এখানে সিস্টেম গুলো মাথায় রাখতে হবে, মানে বুঝি না, ইন্টারনাল না এক্সটার্নাল। ইন ইন ইন্টারনাল হচ্ছে যে এই হেডের ভিতরে যে অপশনটা আছে, হেডের ভিতরে যদি আমরা ইউজ করি, এটাকে ইন্টারনাল বোঝাচ্ছে স্টাইল দিয়ে। হ্যাঁ, তারপর ইয়াতে ইন্টারনাল
এক্সটার্নাল হচ্ছে আলাদা পেজ, ও আচ্ছা, যে ঠিক আছে। এখানে পাশে দেখা যাচ্ছে, এখানে স্টাইল ডট সিএসএস করে একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে না, এটা হচ্ছে হ্যাঁ, এক্সটার্নাল। আচ্ছা। এতটুকু। এই জিনিসগুলো আসবে একটার পর একটা, মানে এখানে লিস্ট আকারে দেওয়া আছে, একটার পর একটা আসবে। তারপর এখানে আর কি আছে, এই যে এখানে একটা জিনিস ইউজ করছে যেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা পিটেক এর মধ্যে সে ইউজ করছে না। এখন পিটেক এর মধ্যে যে ইউজ করছে এটা আউটপুট দিবে না। আই এম এ টুল টিপ, এই জিনিসটা আর এই জিনিসটার আউটপুট আসবে না। এটা জাস্ট এমনিতে নর্মাল আকারে এখানে থাকবে। এটা তেমন কোনো কিছু না আমাদের, মানে প্রোগ্রামের ক্ষেত্রে এটা এত বেশি ইউজ করা হয় না। কোন একটা জায়গায় যদি বলে দিতে হয়, মানে একটা কোডিং অন্য একজন রিড করবে, তখন ওই জিনিসটা যে বোঝার জন্য এইভাবে আমরা বলে দিয়ে থাকি। মানে কমেন্ট করা আর কি, কমেন্টটা তো সিস্টেম আলাদা। কমেন্টের সিস্টেম হচ্ছে যে, যেমন এখানে এই লাইনটা আমি লিখছি, উপরের লাইনটা কিভাবে কাজ করতেছে ওই জিনিসটা আমি নিচের লাইনটা লিখছি, তখন ওই জিনিস ওই লাইনটাকে আমরা কমেন্ট করে রাখি। তো এখন এটা তো কমেন্ট না, এটা হচ্ছে একটা ট্যাগের ভিতরে লিখছি। একটা ট্যাগের ভিতরে লেখা হয় তখন যখন আমাদের অনেকগুলো ট্যাগ আছে একসাথে, তার ভিতরে আমরা কমেন্ট করলে ডাটাগুলার সমস্যা হতে পারে বা লেন্থলি হয়ে যেতে পারে। যদি এখানে ডেভেলপিং এর কোনো কোড ইউজ করা হয়েছে, ওইটার জন্য আমাদের এচটিএমএল ভার্সনের কমেন্টটা, অর্থাৎ কমেন্ট যেটা করে এচটিএমএল ভার্সন দিয়ে, ওই জিনিসটা অ্যালাউ করতেছে না, তখন আমরা এখানে টাইটেল দিয়ে ইয়াদি করে থাকি, কমেন্ট করে থাকি। আর ওইটা দিয়ে কমেন্টের জন্য এত বেশি ইউজ হয় না। এটা এমনিতে মানে আজ এচটিএমএল এর মধ্যে ডিক্লেয়ার করা আছে বিদায় জানা আর কি। এখানে আবার হেডিং ট্যাগটা আবার আসছে, কিভাবে মানে একটার পর একটা সিরিয়াল মেনটেন করে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তো আমরা অলরেডি দেখছি প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে কাজ করে এবং প্যারাগ্রাফ ট্যাগের কাজ কিভাবে আউটপুট পাই। ওকে, এখানে এর একটা ট্যাগ আছে, নতুন একটা ট্যাগ আছে, হরিজন্টাল রুলস। এই রুলস বলতে এখানে বোঝাচ্ছে মানে একটা লাইন আসবে, রুলস হরিজন্টাল ভাবে, ভার্টিক্যাল ভাবে না, আবার হরিজন্টাল ভাবে একটা রোল মানে দাগ আসবে আর কি, রোল। আমরা যদি আউটপুটে যদি দিকে যে এখানে দাগ অনেকগুলো কয়েকটা দাগ আসছে না, মার্জিন হরিজন্টাল ভাবে, এই জিনিসগুলো আসার জন্য আমাদের ইউজ করতে হয় এস আর ট্যাগটা। এস আর ট্যাগটাকে বলা হচ্ছে এখানে এস আর, অর্থাৎ হরিজন্টাল। এস দিয়ে হরিজন্টাল বোঝাচ্ছে, আর দিয়ে রো বোঝাচ্ছে। হরিজন্টাল ভাবে রোটা শো করবে। যদি আমাদের ডিজাইনে যদি দেখতে চাই বা এটা কিভাবে কাজ করতে চাই, জাস্ট শুধু এখানে এসআর ট্যাগটা লিখলে হবে, আর কিছু লিখতে হবে না। এসআর ট্যাগটা আবার শুরু করলে শেষ করতে হবে, বাট এই ট্যাগটা কিন্তু শুরু করলে শেষ করতে হবে না। এসআর ট্যাগটা অন্যান্য ট্যাগ গুলো শুরু করলে শেষ করতে হয়, যেমন এই একটা শেষ করতে হচ্ছে না, আরেকটা হচ্ছে বিআর ট্যাগ, ওই ট্যাগটাও শুরু করলে শেষ করতে হয় না। বিআর ট্যাগ হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে হরিজন্টাল রো। আমাদের আউটপুটটা কোথায়, এই যে এখানে, এই যে এখানে দাগ একটা আসছে না, এটাই হচ্ছে হরিজন্টাল রো। নেক্সট হচ্ছে লাইন ব্রেকস। লাইন ব্রেকসটা আবার আসছে এখানে, এটা তো অলরেডি আমরা বিআর ট্যাগ দিয়ে তো দেখে আসছি। লাইন ব্রেক বলতে একটা লাইন চলতে থাকতেছে, ওই লাইনটাকে আবার ব্রেক করা, যেমন দিস স্টেপ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক। এখানে যদি আমি ব্রেকটা যদি উঠাই দিই, তাহলে কিন্তু এখানে একটা লাইনে চলে আসবে, এখানে একটা লাইনে চলে আসছে। তাহলে এইটা থেকে বোঝা যাচ্ছে যে একটা লাইন চলতে থাকছে, ওই লাইনটাকে ব্রেক করতে হলে আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানে এগুলা কিন্তু এই বিআর ট্যাগ, তারপর হচ্ছে যে এসআর হরিজন্টাল রো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মানে এই দুইটা জিনিস প্রায় ডিজাইনের মধ্যে যদি এই দুইটা কনসেপ্ট ইউজ করা হয়, মানে খুব অল্প মানে অনেক কম সিএসএস করতে হয়। কেননা
কোন একটা জায়গায় নিচে একটা মার্জিনের প্রয়োজন হয়েছে, তো এখানে যদি আপনি শর্টকাটে যদি এসআর টেক ইউজ করে দেন তাহলে মার্জিন হয়ে গেল। আর ইয়া করতে হচ্ছে না আপনার, সিএসএস কোড ইউজ করতে হচ্ছে না। সিএসএস কোড ইউজ করতে গেলে আপনার প্রথমত লিখতে হবে মার্জিন বটম। তাহলে মার্জিন বটমের মধ্যে কতগুলো ট্যাগ ইয়া লেটার পড়তেছে, মার্জিন ট্যাক্স বটমের মধ্যে আপনার লেটার সর্বনিম্ন কত পড়তেছে। তো এই 10টা লেটার ইউজ না করে আপনি জাস্ট শুধু 2টা লেটার দিয়ে কাজ হয়ে যাচ্ছে এসআর দিয়ে। ওই জন্য মানে শর্টকাট মেথড গুলো জেনে রাখতে হবে। দেন তারপর আসতেছে এখানে স্টাইল। স্টাইল দিয়ে বোঝাচ্ছে আপনি যে এখানে সিএসএস করবেন একটা স্টেমেল ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওই সিএসএস টা কিভাবে কাজ করে বা কিভাবে সিএসএস টা করা যায় এই জিনিসটাই বোঝাবে এখন। এখানে সব ইনলাইন সিএসএস করছে, আমরা ওইখানে দেখতে পারি। এখানে তো 2 জায়গায় অলরেডি আমরা সিএসএস করছি ইনলাইন সিএসএস। এখানে 2 জায়গায় সিএসএস করছি না, একটা লাইনের কালার দিছে রেড কালার, একটা গ্রিন কালার দিছি। এখন যদি আমি গ্রিন কালার যেটা দিছি ওটা যে ফন্ট সাইজ বড় করতে চাই তাহলে এখানে জাস্ট শুধু ফন্ট সাইজ এক্সাম্পল 15 পিক্সেল দিলাম। এটা বড় হয়ে গেছে। এই জিনিসটাই দিয়ে বোঝাচ্ছে আপনার স্টাইল, অর্থাৎ একটা ফন্টকে বিভিন্ন ধরনের স্টাইল করা আর কি। স্টাইল সিএসএস কোডের মাধ্যমে বিভিন্ন ধরনের স্টাইল করা যায়, এই জিনিসটাই বোঝাচ্ছে। তারপর হচ্ছে বডি। বডির মধ্যে এখানে একটা কালার ইউজ করছে, ঠিক আছে। এই যে বডির মধ্যে কালার যেটা ইউজ করছে, এখন তো আমরা কালার সম্বন্ধে জানি, কিন্তু বডির ব্যাকগ্রাউন্ড কালার যেটা ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড ওই জিনিসটা সম্বন্ধে আমরা এখনো জানি না, মানে এই W3 স্কুলের স্টেপ অনুযায়ী। তো আমরা যদি যাই বডির মধ্যে গেলাম, এখানে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা না লিখলেও আসবে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, সেভ দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ব্লু। এখন ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে আপনার ওই যে ফন্ট যেগুলো আছে, ফন্টের ব্যাকএন্ড যে কালারটা থাকে, এখানে তো ফন্টের ব্যাকএন্ড কালারটা হোয়াইট। আমার ওয়েবসাইটের ফন্টের ব্যাকএন্ড কালারটা হোয়াইট না, এখন হোয়াইটটা বাদ দিয়ে এখানে ব্লু হয়ে যাবে, পুরোটা ব্লু হয়ে গেছে। কারণ এটা আমি বডি ট্যাগের মধ্যে ইউজ করছি। বডি ট্যাগের মধ্যে যখন ইউজ করছি, এই বডি দ্বারা বোঝাচ্ছে আপনার মানে একদম টপ থেকে বটম, মানে যতটুকু নিচে যাইতে হবে এই ওয়েবসাইটের ডাটাগুলা দেখতে হলে। যদি আমাদের কিছু কিছু ওয়েবসাইট আছে, কিছু না, প্রায় ওয়েবসাইটই তো এরকম হয়। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এই ওয়েবসাইট গুলো যদি আপনি যদি আরো ডাটা যদি দেখতে চাই তাহলে স্ক্রল করে নিচে যাইতে হচ্ছে না। এখন নিচে যখন যাচ্ছি তখন এই যে উপরের কালার একটা, নিচে যাচ্ছি তখন কালার আরেকটা। কারণ এখানে সেকশন ওয়াইজ মানে প্রত্যেকটা সেকশন ধরে ধরে কালার গুলো ইউজ করছে। যদি আমি ডাইরেক্টলি এবার এখানে যেভাবে ইউজ করছি বডির মধ্যে ইউজ করে দিতাম, তাহলে পুরো ওয়েব পেজের কালারই হতো একটা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। এটাই বোঝাচ্ছে বডি কালার দিয়ে। আর ব্যাকগ্রাউন্ড এই যে আরেকটা হচ্ছে যে টেক্সট এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা। আমরা তো বডি কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করছি বডির মধ্যে। এখন যদি আমরা টেক্সট এর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার মানে এই জিনিসটা ইউজ করতেছে এবং কোথায়, S1 ট্যাগের মধ্যে। মানে টেক্সট যে S1 ট্যাগের ভিতরে যে টেক্সট গুলো লিখছি ওই টেক্সট এর ব্যাকগ্রাউন্ড কালার হবে। আপনারা বুঝতে না পারলে বলবেন। ঠিক আছে, S1 ট্যাগ নাকি 2 ট্যাগ, এটা S1 ট্যাগের ব্যাকএন্ড এ কালার দিচ্ছে এখন হোয়াইট। আগে তো হোয়াইট ছিল, বেসিক্যালি পুরো ওয়েবসাইটের কালার ছিল হোয়াইট, কিন্তু এখন এখানে লিখছি তাই এখানে হোয়াইটটা আসছে। হোয়াইট না লিখে যদি অন্য কোনো একটা লিখে সাপোজ এখানে ইয়েলো লিখলাম, এখন হলুদ কালারটা চলে আসবে, হলুদ কালারটাই আসছে। যে আবার এটাও আপনারা বুঝতে পারেন যে এখানে হোয়াইটটা তো বেসিক্যালি থাকে, তাহলে এখানে আবার হোয়াইটটা আসছে, ওইটা ধরে নিতে পারেন। আমি ওই জন্য আবার ইয়েলো কালারটা অ্যাড করছি। তাহলে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝা গেল।
কালার ব্লু, এখানে তেমন আর বেশি কিছু নাই। আর যেগুলো আছে এগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি জিনিসটা ইউজ করতে হলে আমাদের কিছু সিডিএন ফাইল ইউজ করতে হবে। সো ওই জন্য আমি ওই জিনিসটা আরো পরে করতেছি। যে ফরম্যাট, যেখানে ফরম্যাট এলিমেন্ট বলতে বোঝাচ্ছে একটা লাইনের মধ্যে বিভিন্ন ধরনের ফরম্যাট হতে পারে না। যেমন আমরা ইউজ করছি কয়েকটা ফরম্যাট মাত্র, এলিমেন্ট ইউজ করছিলাম, আরেকটা হচ্ছে বোল্ড দুইটা, আরেকটা হচ্ছে যে আপনার আন্ডারলাইনের মধ্যে ওগুলা, এই ধরনের এলিমেন্ট গুলো আমরা ইউজ করে থাকছি, অর্থাৎ বি ট্যাগ দিয়ে বোল্ড করছি। এখন এখানে আরো কিছু ইয়ে আছে, ফরম্যাটের ট্যাগ আছে, এগুলা সবগুলো ট্যাগ এখানে সাজেশন করতেছে। যেমন যদি আমরা এখানে ট্যাগ কয়েকটা ট্যাগ ইউজ করে দেখি, দু একটা ট্যাগ ইউজ করবো, সবগুলো ইউজ করবো না। এফপি ট্যাগের ভিতরে আমরা ইউজ করছিলাম কি, প্রথমত আই ইউজ করছিলাম আইতে করার জন্য, মানে লাইনটাকে একটু ট্যাক্স গুলাকে একটু অ্যাঙ্গেল হবে আর কি, বাঁকা আকার হবে, একটু বাঁকা হবে। সো এই জিনিসটা করার জন্য আমরা আই ট্যাগ ইউজ করছি। তাহলে ট্যাক্স গুলো এখন একটু অ্যাঙ্গেল হয়ে গেছে না। দেন এখানে কালারটা গ্রিন আছে, এটা হোয়াইট করে দিই। এখন আমরা যদি এখানে ইএম ইউজ করি, ইএম ইএমটা সম্পূর্ণ ইয়ার মধ্যে ইউজ করে না আসলে, এটা ওয়াট ধরে ইউজ করে, একটা ওয়াট বা দুইটা ওয়াট বা তিনটা ওয়াট, এই ধরনের ওয়াটের উপর ভিত্তি করে ইউজ করে। এই যখন ইএমটা আমি ওয়াট পর্যন্ত দিলাম, তখন এখানে কি হয়েছে, দিস দিস ইজ এই জিনিসটা স্টেট আছে, আর বাকি প্যারাগ্রাফটা কি হয়েছে, অ্যাঙ্গেল হয়ে গেছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কিসের মাধ্যমে, ইএম এর মাধ্যমে। এভাবে এখানে অনেকগুলো ট্যাগ আছে, আমার এখানে সবগুলো ট্যাগ সরান নাই। যেমন এখানে যদি আরো দু একটা ট্যাগ যদি ইউজ করি, আপনারা এগুলো সবগুলো ট্যাগ গুলো ইউজ করে করে দেখবেন, মানে কোনটা কিভাবে কাজ করে। যখন প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক বুঝতে পারবেন। এই ট্যাগটার কাজ কি, এটা একটা কাজ হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফের মধ্যে দেখা যায়। যেমন এই যে কোথায় এই মনে করেন এই প্যারাগ্রাফ, এইটা একটা মনে করেন প্যারাগ্রাফ, এটা চলতেছে চলতেছে, হুট করে একটা লাইন একটু উপরে উঠে গেছে, একটা ওয়ার্ড একটু উপরে উঠে গেছে বা একটু নিচে নামছে। এই জিনিসটা করার জন্য আমাদের এখানে করতে হচ্ছে কি, সাব। ঠিক আছে, এই সাব ট্যাগটা ইউজ করলে ওই যতটুক এর মধ্যে যতটুকু সাব ট্যাগের মধ্যে ডাটা রাখবেন বা টেক্সট রাখবেন, ততটুকু জায়গা উপরে নিচে নামবে, ততটুকু জায়গা। আর যদি উপরে তুলতে হয় তাহলে পি দিতে হবে, মানে এখানে বি দিস না, এসইউ সাব, সেভ দিয়ে রান করি। এখানে এই জিনিসটা উপরে উঠছে, পি দিলে উপরে উঠবে, আর পি দিলে এসইউ, বি দিলে নিচে নামবে, এসইউ পি দিলে উপরে উঠবে। জিনিসটা মাথায় রাখবেন। আরো এরকম এখানে আরো অনেকগুলো আছে, ডেল আছে, আইএনএস অর্থাৎ আইএনএস নেস্টেড টেক্স, ডেল অর্থাৎ ডিলিট টেক্স। ডেল এই ডিলিট টেক্স এগুলো ইউজ করা হয় না এখানে, মানে এত বেশি ইউজ করা হয় না, ইউজ করতে হয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ইউজ করি না। কেননা ডিলিট টেক্স বলতে এখানে টেক্সটটা ডিলিট করে দেবে, টেক্সটটা যদি আমি মানে সিলেক্ট করে যদি উঠাই দিই, তাহলে তো এটা আর শো করতেছে না ভিউর মধ্যে, এটা আমাদের লাগতেছে না। এই জন্য আমরা মানে ডিএল এই টেক্সট ট্যাগ গুলা নিয়ে তেমন কোনো কাজ করা হয় না। যে এই জিনিসটা প্রয়োজন হয়, আবার মাঝে মাঝে প্রয়োজন হয় না।
কারণ এই জিনিসটা ওটাই দিলে চলে যাচ্ছে। আবার এই জিনিসটা আরেকটা জায়গায় প্রয়োজন হয়, যেটা হচ্ছে আপনার দাঁড়ান আমি এটা অন করি, ইউ সার্ভার অফ। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন হয় যে প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন আসে। প্রোডাক্ট ডিজাইন ছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন আসে, যদি আমাদের ডিজাইনের মধ্যে থাকে ওই জিনিসগুলা, মানে ক্লায়েন্ট যদি চাই যে আমাদের একটা ট্যাক্স আছে, ওই ট্যাক্স এর মাঝখানে আবার একটা দাগ চলে আসতে হবে, মানে আর একেবারে ট্যাক্সটা ক্লোজ হবে না এটা। আর কিছু কিছু সিস্টেম আছে যে আপনি এখন লিস্ট এটা সাথে সাথে ডিলিট করে দিতে পারবেন না, এটা প্রথমত আপনার মানে আবেদন জানাতে হবে বা একটা মেসেজ দিয়ে রাখবেন। এখন এটার মধ্যে মেসেজ দিয়ে রাখতেছেন, আপনি মাঝখানে একটা দাগ দিয়ে দিলেন, তারপর দিয়ে দেওয়ার পর এটা 10 দিন বা 15 দিন পরে এটা অটোমেটিক কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওই জন্য একটা প্রোগ্রাম তৈরি করে রাখলেন। তাহলে ওইগুলার এই জিনিসগুলোর সিস্টেম গুলো অ্যাড করার জন্য আমাদের এই ট্যাগগুলো প্রয়োজন হয়, আবার এত বেশি প্রয়োজন হয় না। তারপর হচ্ছে এখানে এখানে একটা জিনিস স্ক্রিপ্ট করছিলাম, যে জিনিসটা হচ্ছে যে আপনার ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি স্ক্রিপ্ট করে গেছিলাম একটু আগে, এটা মানে না করে চলে গেছি। এই যে ফন্ট ফ্যামিলি, এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু ইয়ার মধ্যে বুটস্ট্র্যাপের মধ্যে অনেক ধরনের ফন্ট ফ্যামিলি আছে, সো আমরা বুটস্ট্র্যাপে ফন্ট ফ্যামিলি গুলো ইউজ না করে আমরা গুগল ফন্ট ফ্যামিলি গুলো ইউজ করি। এখান থেকে ডিরেক্ট সার্চ করবেন গুগল ফন্ট, শুরুতে যেটা আছে গুগল font.google.com, এটাতে যাবেন। এটা গুগল ফন্টে যাওয়ার পর এখানে অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলো, এখানে ফন্টের অভাব নাই, অনেকগুলো ফন্ট আছে এখানে, অনেক মানে অনেক ধরনের ফন্ট আছে। আপনি আপনারা যেভাবে ইচ্ছা বা যেটা ইচ্ছা ওটা ইউজ করতে পারেন, মানে যেটা আপনাদের প্রয়োজন হয় ওটা ইউজ করবেন আর কি। যেকোনো একটা তো হুটহাট করে ইউজ করে দিলে তার হচ্ছে না। এক্সাম্পল আমি এই ফন্টটা যদি ইউজ করি, ওটা তো আসেনি, আচ্ছা আসছে। এই যেমন আমি যদি এই ফন্টটা যদি ইউজ করি তাহলে আমাদের কি করতে হবে? গুগলের জন্য গুগল থেকে আমরা একটা ফন্ট নিলাম, ফন্টটা নেওয়ার পর এটা কেউ ইউজ করব। এখন এটা ইউজ করতে হলে পাশে দেখেন সিলেক্ট দিস স্টাইল, ঠিক আছে, সিলেক্ট দিস স্টাইলে যেতে হবে। সিলেক্ট দিস স্টাইল যাওয়ার পর এখানে অনেকগুলো লিংক আছে, 3টা লিংক আছে এখানে, এখান থেকে 3টা লিংক নেবেন, 3টা লিংক এখান থেকে কপি করে নেবেন। আবার দেখেন এখানে এপিআই ডক্স বা ডাউনলোড অল এই জিনিসগুলো ক্লিক করার কোনো প্রয়োজন নেই। জাস্ট শুধু এখান থেকে আপনি কোডগুলো এখানে উপরে যে কোডগুলো আমি সিলেক্ট করছি লিংক, অর্থাৎ এখানে 3টা লিংকের লাইন আছে, 3টা লাইন আছে, একটা, দুইটা, 3টা, 3টা লাইন একসাথে কি করবেন? কপি করবেন। কন্ট্রোল এ দিবেন না, এ দিলে সম্পূর্ণ পেজ কপি হয়ে যাবে, সম্পূর্ণ পেজ কপি করা লাগবে না, জাস্ট শুধু এখানকার টেক্সটটা কপি করবেন। কপি করে আপনি যে পেজের মধ্যে ইউজ করতে যাচ্ছেন, যে পেজটাতে, ওই পেজের মধ্যে এসে সাধারণত এখানে লিংক এই নামটা তো থাকবে না, আপনাদের থাকবে এইভাবে টাইটেল দিয়ে থাকবে, এই টাইটেলের নিচে ইউজ করবেন, হেডের উপরে টাইটেলের নিচে লিঙ্ক গুলো ইউজ করবেন, পেস্ট করে দিবেন কন্ট্রোল পি দিয়ে, তারপর সেভ দিয়ে এখন কোনো কিছু করবেন না বা রান দিবেন না। রান দিবেন আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে একটা সিএসএস কোড নিতে হবে। ওই যে এখানে একটা সিএসএস দেওয়া আছে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে মেন সিএসএস কোড হচ্ছে এটা। তারপর হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলিটা কিভাবে কাজ করবে তার ব্যাকএন্ড কোড গুলো হচ্ছে এগুলা, ঠিক আছে। এখানে পুরো লাইনটা আমি কপি করে নিলাম, সিএসএস রুলস টু স্পেসিং ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি স্পেসি দিচ্ছি, যাই হোক এই লাইনটা কপি করে নিলাম। এখন এই লাইনটা আমি যে জায়গায় ইউজ করব, যেমন আমি যদি পিটেক এর মধ্যে ইউজ করি স্টাইলের, আবার এই যে যেটা নিচ্ছি এটা কিন্তু স্টাইলের ভিতরে ইউজ করতে হবে, স্টাইলের বাইরে ইউজ করলে হবে না ফন্ট ফ্যামিলির জিনিসটা।
এটা ফন্ট স্টাইলটা চলে আসছে না? এভাবে আমরা যে স্টাইলটা চাই ওইটাই ইউজ করতে পারি। এবং আমি তো প্রথম একটাই ইউজ করছি, আপনারা চাইলে এখানে নিচে এখানে এটার মধ্যে নিচে আরো কিছু আরগুলো দেওয়ার নাই, অনেকগুলোতে আরো কিছু স্টাইল দেওয়া থাকে। যেমন আমি যদি অন্য একটাতে যাই, এই একটাতে গেলাম, এখানে কিন্তু এই প্রথমে আমি তো একটা আমাদের শুরুতে যেটা অন করছি ওটাতে শুধু একটাই ছিল ফন্ট স্টাইল, এখানে কিন্তু আরো অনেকগুলো আছে। আপনারা যেটা ইচ্ছা ওটা নিয়ে নিতে পারেন, বাট আপনাদের যেটা প্রয়োজন হবে ওটা নেবেন, যেটা প্রয়োজন হবে না বা যেটা ম্যাচিং হবে না ওটা নিবেন না, কারণ ওগুলা নিয়ে আপনি কাস্টমাইজ করতে গেলে অনেক সময় চলে যাবে, কাস্টমাইজ করা সম্ভব হয় না। অর্থাৎ কাস্টমাইজ করা সম্ভব কিন্তু কাস্টমাইজ করতে গেলে অনেক সময় লাগবে। তাহলে ফরম্যাট পর্যন্ত বোঝা গেছে এতটুকু? বোঝা গেছে।